গল্পের নাম তুমিময় নেশায় আসক্ত। লেখিকা জান্নাতুল ফেরদৌসী রিমি। পর্বসংখ্যা 05। অয়ন দূরত্ব ঘোচাতে চাইল। ঘনিষ্ঠ হল তার সামনে থাকা রমণীর সাথে। কপালে অধর ছুঁয়ে দিয়ে নিবেশে কোলে তুলে নিল তার প্রিয়তমা স্ত্রীকে। কোলে তুলে নিজের কক্ষের দিকে পা বাড়াল। রিমি ঘাবড়ে গেল। মনে এসে হানা দিল অজানা আতঙ্ক। ভয় নিমিয়ে গেল। গলার শব্দগুলো রিমির সাথে হরতাল শুরু করে দিয়েছে। কিছুতেই বের হতে চাইছে না। রিমি বাজে একটা পরিস্থিতিতে রয়েছে এক প্রকার। সবকিছুই দমবন্ধ মনে হচ্ছে। অয়ন রিমিকে নিয়ে নিজের কক্ষে প্রবেশ করল। অতঃপর রিমিকে পরম যত্নে সোফায় বসিয়ে দিয়ে দরজা খট করে বন্ধ করে দেয়। রিমি ভরকে যায়। বিস্ময়ে চেয়ে থাকে অয়নের পানে। অয়ন সমস্ত আলো নিভিয়ে দিল। শার্টের বোতাম সহজেই খুলে ফেলল। রিমি তার বেহায়া আখিজোড়া দিয়ে তার সামনে থাকা বলিষ্ঠ দেহীর সুদর্শন যুবককে দেখে নিল। লজ্জারা কেমন যেন ঘিরে ধরল তাকে। পরক্ষণেই রিমি চোখ সরিয়ে নিল। অয়ন রিমির দিকে ঝুঁকে বাঁকা হেসে বলল, আই নো, আই এম সো মাচ হট। তোমারই তো বর। যত ইচ্ছে দেখে নাও। কে মানা করেছে? হটের সাথে একটু নটি টাইপও হতে ইচ্ছে করছে। দেখবে নাকি? সাঁচা হটি নটি বয়। রিমি শুকনো ঢুক গিলল। গাল তার টকটকে লাল হয়ে রয়েছে। কান দিয়ে ধোয়া বের হচ্ছে অয়নের লাগামহীন কথাবার্তায়। রিমি পিছিয়ে গেল। অয়ন তাতে বাধা দিল। রিমিকে পুনরায় কোলে তুলে নিয়ে বিছানায় গিয়ে শুইয়ে দিল। অতঃপর রিমির গলায় মুখ গুজে শীতল কণ্ঠে বলল, আজকে আমাদের মাঝে সমস্ত দূরত্ব আমি দূর করে দিব। তোমাকে আপন করে নিব রিমিপরি। যেন কেউ চাইলেও তোমাকে আমার থেকে কেড়ে নিতে না পারে। অয়নের অবাধ্য অধরের স্পর্শ নিজের শরীরে টের পেতেই পুরো শরীরে মুহূর্তেই কম্পন সৃষ্টি হল রিমির। ছটফটে মুরগির ন্যায় ছটফট করতে লাগল। সে তো অয়নকে এখনো মন থেকে মেনে নিতে পারেনি, তাহলে কি করে সে অয়নকে আপন করে নিবে? আচ্ছা, সে তো অয়নের কাছে সময় চেয়েছিল, কিন্তু সেই সময়টুকু কি অয়ন তাকে দিবে না? রিমির ভাবনার মাঝেই অয়ন রিমির হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নিল। অয়নের আখিজোড়া আজ শুধু একরাশ ভালোবাসার নেশার হাতছানি দিচ্ছে। যেই নেশার রেশ ধরে রিমি অন্য এক ভালোবাসার সমুদ্রে পদার্পণ করবে। রিমি হুট করেই সশব্দে কেঁদে উঠে। অয়ন থেমে যায়। হাত নাড়িয়ে রিমির গাল স্পর্শ করে। দ্রুত উঠে গিয়ে রিমির গালে হাত দিয়ে অস্থির হয়ে বলে, রিমি পরি, তুমি ঠিক আছো তো? এই পরি, কাঁদছ কেন তুমি? রিমি কান্না থামায় না। সময়ের সাথে সাথে তার কান্নার তীব্রতা বেড়ে গেল দ্বিগুণভাবে। অয়ন উত্তেজিত হয়ে গেল তার রিমিপরির কান্নায়। প্রিয়তমার কান্নার শব্দে তার ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে। অয়ন রিমিকে শান্ত করিয়ে বলে, কেঁদো না পরি। আমার বুকে বড্ড যন্ত্রণা হয়। ছারখার ছারখার লাগে সবকিছু। আমি তোমাকে ছুব না প্রমিজ। প্লিজ তুমি একটু শান্ত হও। রিমি তার কান্নার গতি থামালো, কিন্তু ফুপানি কমছে না। সে ফুপিয়েই চলছে। অয়ন রিমিকে তার বুকে টেনে নিল। রিমিও অয়নের বুকে মাথা গুজে ফুপিয়ে কাঁদতে লাগল। অয়ন রিমিকে তার বুকে নিয়ে পুনরায় শুয়ে পড়ল। অতঃপর ধীর কণ্ঠে বলল, আমার বুকে শান্তিতে ঘুমিয়ে পড়ো রিমিপরি। কেঁদো না। রিমি নিশ্চিন্ত হল খানিকটা। অয়নের কথায় লেপ্টে রইল অয়নের বুকে। একরাশ শান্তির ঘুম এসে মুহূর্তেই তার নেত্রকোণে ধরা দিল। রিমিও ঘুমিয়ে গেল। অয়ন রিমির মাথায় হাত বুলিয়ে রিমির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার অনুমতির অপেক্ষায় রইলাম রিমিপরি। অনুমতি পেলেই তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিব।
কথাটি বলে অয়ন রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমের রাজ্যে পদার্পণ করল। মেঘ হসপিটাল থেকে এসেছে অনেকক্ষণ হয়েছে। মনটা কেমন কু ডাকছে, তার মনে হচ্ছে এখনই আমানের বড় সড় ক্ষতি হয়ে যাবে। মেঘ দুশ্চিন্তা নিয়ে নিজের বিছানায় গেল। মেঘের ফোন বেজে উঠল। মেঘ দ্রুত হাতের ফোনটা রিসিভ করল। অতঃপর চিন্তিত গলায় বলল, ড্রাইভার কাক্কু, কি হয়েছে? আপনি এত রাতে ফোন করেছেন কেন? মেঘমা, একটা বিরাট গণ্ডগোল হইছে। মেঘের চিন্তা দ্বিগুণভাবে বেড়ে গেল। মনে এসে হানা দিল নানা কুরুচিপূর্ণ চিন্তাধারা। মেঘ উঠে দাঁড়িয়ে আস্তে করে বলল, আমান শিকদার ঠিক আছে তো? মা, তুমি এত উত্তেজিত হয় না। স্যার একদম ঠিক আছে। কিন্তু কিন্তু কি? অয়ন স্যার জেনে গিয়েছে সব। তিনি জেনে গিয়েছেন আপনি স্যারকে নিয়ে পালিয়ে এসে হসপিটালে ভর্তি করিয়েছেন। মেঘ ধপ করে বিছানায় বসে পড়ে। মাথা তার কাজ করছে না। তার ভাই জেনে গিয়েছে মানে সে নিশ্চয়ই আমানের ক্ষতি করে ফেলবে। কিন্তু অয়ন এখনো কেন শান্ত হয়ে রয়েছে? এতক্ষণ তো তার লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলার কথা, সেখানে একদম শান্ত হয়ে আছে। ব্যাপারটা বেশ সন্দেহের লাগল মেঘের কাছে। তবুও তাতে গুরুত্ব না দিয়ে মেঘ চটজলদি বলে উঠল, ড্রাইভার কাক্কু, আপনি এখনই গাড়ি বের করেন। কিন্তু কেন মা? মেঘ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বলল, আমি আমানকে নিয়ে আমার ফার্ম হাউজে যাব, যা গত বার্থডেতে গ্র্যান্ডমা আমাকে দিয়েছিল। আশা করি ভাইয়া সেখানে আমাদের খুঁজে পাবে না। ওকে, তাহলে কখন বের হবে? কালকে সকালের দিকে। বাড়িতে বলে যাব কয়েকদিনের ট্যুরে যাচ্ছি। ড্রাইভার হয়তো আরও কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু মেঘের গম্ভীর আদেশে তিনি থেমে গেলেন। মন মস্তিষ্কে তার নানা চিন্তা এসে জটলা পাকাচ্ছে। তিনি বুঝতে পারছেন না মেঘের মতো এইটুকু একটা মেয়ের কেন এত দুশ্চিন্তা, অপরিচিত একটা যুবকের জন্যে। কিন্তু ড্রাইভার একটা বিষয় খুব ভালো করেই বুঝতে পারছেন। মেঘ আপাতত আগুন নিয়ে খেলছে। প্রকৃতি খুলেছে তার দক্ষিণা দুয়ার। ফাল্গুন হাওয়ায় ফুটেছে অশোক পলাশ। দল মেলেছে নানা রঙের নানা ফুল। ফুলে ফুলে ঢলে ঢলে প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন বার্তা। রিমি এবং জয়িতা হসপিটালের পাশের হেঁটে চলেছে। জয়িতা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। অয়নকে সে যথেষ্ট ভয় পায়। রিমির থেকে সে যথেষ্ট দূরত্ব নিয়ে হেঁটে চলেছে। যদি আবারও সেদিনের মতো এসে অয়ন তার দিকে ছুরি তাক করে, তখন কি হবে? কথাটি ভেবেই শুকনো ঢুক গিলে রিমি দীর্ঘশ্বাস ফেলে। অয়ন সবার ভিতরে এমন এক আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, যার ফলে সবাই এখন রিমির সাথে তেমন একটা মিশেও না। নীরবতা ভেঙ্গে সর্বপ্রথম জয়িতা মুখ খুলল। রিমির দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলল, আচ্ছা রিমি, কালকে তো ভ্যালেন্টাইন ডে। তোর কি কোনো প্ল্যান আছে নাকি সাইকো জিজুর সাথে? মানে আমার তো মনে হয় কাল সাইকো জিজু তোকে একটা বিরাট বড় বাড়ি গিফট করবে। দেন বলবে রিমিপরি তোমার বাইরে যাওয়ার দরকার নেই, শুধু শুধু লোকের নজরে পড়বে। তার থেকে ভালো তুমি বরং এই বাড়িতেই বন্দি থাকো। কথাটি বলেই হুহা করে হেসে দিল। রিমি বিরক্ত নিয়ে বলল, খুবই বাজে একটা জোক ছিল এটা। তাহলে এর অপরাধে তোর সাইকো জামাই কি আমার হাত কেটে দিবে নাকি? রিমি জয়িতার কথার প্রেক্ষিতে কিছু বলবে তার আগেই থেমে গেল। ফোনটা বেজে উঠল তার তৎক্ষণাৎ। ফোন রিসিভ করে শুনতে পেল অপর পাশ থেকে কেউ বলছে, ভাবি, অয়ন ভাইকে কেউ গুলি করেছে। ভাইয়ের অবস্থা ভালো না। রিমি এক মুহূর্তের জন্যে থমকে গেল। অয়নকে কেউ গুলি করেছে কথাটি কানে আসতেই তার হিতাহিত জ্ঞান শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছে।
রিমিকে অস্থির হতে দেখে জয়ী তার ললাটের মাঝ বরাবর বলিরেখায় ধারণ করে বেশ চিন্তার ভাঁজ। জয়িতা রিমির দিকে এগিয়ে যায়। রিমি এখনো হাতে ফোন নিয়ে স্থির হয়ে রয়েছে। জয়িতা রিমিকে ঝাঁকিয়ে বলে, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? জয়িতার ডাকে রিমির হুঁশ ফিরে। কম্পিত গলায় মিনমিন করে বলে উঠে, উনাকে কেউ গুলি করেছে। মানে? কি বলছিস তুই? কে ফোন করেছিল তোকে? জয়িতার প্রশ্নে রিমি কিছুক্ষণ চুপ থেকে পুনরায় উত্তেজিত হয়ে বলতে থাকে, উনাকে কেউ গুলি করেছে। আমাকে এখনই যেতে হবে। জয়িতা, আমার মাথা কাজ করছে না। উনি ঠিক আছেন তো? জয়িতা অবাক নয়নে রিমির পানে তাকিয়ে আছে। রিমির নেত্রকোণে স্পষ্ট জল চকচক করছে মুক্তার ন্যায়। রিমির কণ্ঠে আজ ভয়। নিজের কাছের মানুষকে হারানোর ভয়। তবে কি অয়ন রিমির জীবনের কাছের মানুষ রূপান্তরিত হয়ে গেল রিমির অজান্তেই? রিমি আবারও সেই ডায়ালকৃত নাম্বারে ফোন দিল, যেই নাম্বার থেকে তাকে ফোন করা হয়েছিল। সাদেক একটি চেয়ারে বসে ছিল। ফোনের স্ক্রিনে ভাবি নামখানা জলজল করে ভেসে উঠতেই দ্রুত গতিতে সাদেক ফোনটা রিসিভ করল। অনুনয়ের সুরে বলল, ভাবি বলুন। রিমির অস্থির হয়ে জিজ্ঞাসা করে, আপনি তো কিছুক্ষণ আগে আমাকে ফোন করে জানালেন ডক্টর এয়ারসিকে কেউ নাকি গুলি করেছে। এখন উনি কোথায়? উনি ঠিক আছেন তো? কি হলো বলছেন না কেন? রিমি এত প্রশ্ন একসাথে করাই হতভম্ব হয়ে গেল সাদেক। সে কোনটার উত্তর আগে দিবে তা নিয়ে বেশ দ্বিধায় পড়ে গেল। সাদেক গলা খাঁকরি দিয়ে বলল, ভাবি আপনি বরং আমার মেসেজের ঠিকানা দেওয়ার জায়গাটিতে চলে আসুন। সেখানেই ভাই আছে। আপনার সব প্রশ্নের উত্তর এখানে এলেই পেয়ে যাবেন। রিমি কিছু বলতে পারল না। তার আগেই সাদেক ফোনটা কেটে দিল। রিমি সাদেকের মেসেজ করা ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল। সাদেক ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে তার সামনে থাকা অয়নের দিকে তাকাল। স্লিভ কটনের সাদা শার্ট পরে আছে অয়ন। ফর্সা দেহে তা বেশ ভালোই খাপ খাইয়ে গিয়েছে। বেশ সুদর্শন লাগছে অয়নকে। অয়নের বাম হাতের বাহুতে ব্যান্ডেজ করা। গুলিটা বের করে তাতে ব্যান্ডেজ করা হয়েছে। অয়ন সুবিশাল রুমের খাটে হেলান দিয়ে শুয়ে আছে। তারই বিপরীত চেয়ারে সাদেক গম্ভীর মুখে কিছুটা ভয় নিয়ে বসে আছে। ভয়টা হচ্ছে রিমি যখন অয়নের কথা জানতে পারবে তখন কি হবে তার প্রতিক্রিয়া ভেবেই তরতর করে ঘামছে। কিন্তু অয়ন, তার কি আদৌ তা নিয়ে চিন্তা আছে? উহু, একদমই নয়। তাই তো দিব্যি নিজের মনে হেসে চলেছে প্রতিনিয়ত। নীরবতা ভেঙ্গে সাদেক অয়নের দিকে প্রশ্ন নিক্ষেপ করে, বলো ভাই। ভাবি যদি জানে? জানি রিমিপরি কষ্ট পাবে, কিন্তু আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই প্রথম রিমিপরির কষ্টে রিমিপরির অস্থিরতা আমাকে তৃপ্তি দিচ্ছে, আনন্দিত করে তুলছে প্রতিনিয়ত। কেননা সেই কষ্টের কেন্দ্রবিন্দু আমি। রিমিপরির জীবনের সব কষ্ট, সব সুখ, সব ভালোবাসা শুধু এই অয়ন চৌধুরীর। কথাটি বলেই আরেক পলক হাসল অয়ন। সাদেক ভরকে গেল। লোকে ঠিকই বলে রিমির ভালোবাসায় অয়ন এক বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে। একজন লোক কতটা পাগল হলে নিজেকে গুলি করতে দুইবার ভাবে না। কিছুক্ষণ আগের কথা মাথায় চওড়া দিয়ে উঠতেই ভয় কেঁপে উঠে। সাদেক অফিসের কিছু কাগজ নিয়ে অয়নের সাথে দেখা করতে অয়নের ফার্ম হাউজে এসেছিল। অয়ন প্রায় অনেকটা সময় তার ফার্ম হাউজে সময় কাটায়। আজকেও হসপিটাল থেকে এসে সোজা নিজের ফার্ম হাউজে চলে এসেছিল অয়ন। তাই সাদেকও অয়নের সাথে দেখা করতে ফার্ম হাউজে আসে। এসেই দেখতে পায় অয়ন ওয়াইনের গ্লাস একটার পর একটা ভেঙ্গে চুরমার করে ফেলছে এবং প্রচণ্ড তেজি গলায় বিড়বিড় করে বলছে, কেন কেন রিমিপরি আমাকে ভালোবাসে না? আমি কি খুব খারাপ?
যেই আখিতে আমি নিজের জন্যে অশ্রু দেখতে চেয়েছিলাম, সেই আখি আজ অন্যের জন্যে অশ্রুতে পরিপূর্ণ। কেন রিমিপরি তুমি আমাকে ভালোবাসো না? অয়নের কষ্টেও সাদেকের ভিতরেও চিন চিন ব্যথা করে। সে অয়নকে খুব ভালো করেই জানে। মানুষটা খারাপ নয়, তাকে কেউ খারাপ বানিয়ে তুলছে প্রতিনিয়ত। সাদেক এগিয়ে এসে বলে, ভাই আপনি হয়তো ভুল বুঝছেন ভাবিকে। ভাবিও আপনাকে অনেক ভালোবাসে। দেখবেন কালকে যদি আপনার কিছু হয়, তাহলে ভাবি সর্বপ্রথম কাঁদতে কাঁদতে আপনার কাছে দৌড়ে চলে আসবে। সাদেকের কথাটি কানে আসতেই অয়ন পিছনে ঘুরে সাদেকের বাহু চেপে ধরে উৎফুল্ল হয়ে বলে, কি বললে সাদেক? আজ যদি আমার কিছু হয় তাহলে রিমিপরি কষ্ট পাবে তাই না? আর মানুষ তো তখনই কষ্ট পায় যখন তার প্রিয় কারোর ক্ষতি হয়। তার মানে রিমিপরি যদি আমার জন্যে কষ্ট পায়, তাহলে প্রমাণ হয়ে যাবে রিমিপরিও আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। কথাটি বলেই অয়ন নিজের পকেট থেকে নিজের বন্দুকটা বের করে নিজের হাতের বাহু বরাবর গুলি করে। চমকে উঠে সাদেক, চিৎকার করে বলে, ভাই! অয়ন উচ্চসুরে হেসে উঠে। হাত থেকে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে। অয়নের ডাকে অতীত থেকে ফিরে আসে সাদেক। অয়ন হাই তুলতে তুলতে বলে, রিমিপরি এলে আমার রুমে পাঠিয়ে দিবি। সাদেক মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। মেঘ আমানের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। মানুষটা বড্ড সরল এবং গম্ভীর প্রকৃতির। মুখে কেমন একটা নিষ্পাপ এবং সরলতা লেপ্টে রয়েছে। মেঘ আমানের চুলগুলো হাত নাড়িয়ে ছুঁয়ে দেয়। সামান্য নড়ে উঠে আমান। তারপর ওপাশ হয়ে শুয়ে পড়ে। মুচকি হাসি দেয় মেঘ। মেঘ আমানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বলল, ওহে যুবক শুনছেন? আমার মনখানা পাচ্ছি না। বোধহয় চুরি হয়ে গিয়েছে। আপনার সরলতায় ভরপুর মুখশ্রী আমার মন চুরি করে ফেলেছে। এখন কি আপনার নামে থানায় আমার মামলা করা উচিত? ওপাশ থেকে জবাব এলো না। আসবে কি করে? আমান তো ঘুমিয়ে রয়েছে, যাকে বলে গভীর ঘুম। ঘুমের ওষুধ দেওয়া হয়েছে আমানকে। আগামীকাল সকালের আগে আমানের ঘুম ভাঙবে না। আমানকে ঘুমের ইনজেকশন দিয়েই হসপিটাল থেকে ড্রাইভারের সাহায্যে নিজের ফার্ম হাউজে নিয়ে এসেছে মেঘ। কিন্তু কালকে যখন আমানের ঘুম ভাঙবে তখন কিরকম হবে তার প্রতিক্রিয়া? সে তো আদৌ জানে না সে এখন মেঘের ফার্ম হাউজে। রিমি সাদেকের দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে যায় অয়নের ফার্ম হাউজে। গোটা রাস্তায় সে কতটা দুশ্চিন্তা পার করেছে, সেটা তার টলমল করা নেত্রজোড়া এবং চিন্তিত মুখশ্রীর দিকে তাকালেই বোঝা যায়। সাদেক রিমিকে দেখে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, ভাবি, ভাই উপরে আছেন? উনি ঠিক আছেন তো? রিমির প্রশ্নে সাদেক পূর্বের ন্যায় মাথা নিচু করেই জবাব দেয়, উপরে গেলেই বুঝতে পারবেন। রিমি এক মুহূর্তের জন্যে অপেক্ষা করে না। দ্রুত এগিয়ে যায় অয়নের রুমের দিকে। অয়ন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল আপন মনে। রিমির ডাকে দ্রুত সিগারেট ফেলে দেয় আমান। রিমি হন্তদন্ত হয়ে ছুটে এসে এক প্রকার হাত ছেড়ে ডাকে, ডক্টর এয়ারশি আপনি ঠিক আছেন তো? অয়ন পিছে ঘুরে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছে তার কাঙ্ক্ষিত রমণী, তার প্রিয় মানুষটি, যার জন্যে হাসতে হাসতে মরে যেতেও প্রস্তুত অয়ন। অয়নের বাম হাতে ব্যান্ডেজ দেখে তড়িৎ গতিতে এগিয়ে এসে অয়নের হাত ধরে বলে, কে গুলি করল আপনাকে? কিভাবে গুলি লাগলো আপনার হাতে? নিজের একটু খেয়ালও কি রাখতে পারেন না আপনি? অয়ন স্পষ্ট দেখতে পারছে তার রিমিপরির চোখে অশ্রু, কণ্ঠে তীব্র ভয়, যা শুধুমাত্র অয়নের জন্যে। অয়ন রিমির ললাটে অধর ছুঁয়ে বলে, শান্ত হয়ে চুপটি করে বসো তো রিমিপরি। তোমাকে কতক্ষণ দেখে চোখের তৃষ্ণা নিবারণ করই নেই।
অয়নের শীতল কণ্ঠে বলা কথাটি মস্তিষ্কে প্রবেশ করতেই রিমি থমকে যায়। অয়ন রিমির ললাটে ধরে অধর ছুঁয়ে দেয়। রিমি খামচে ধরে অয়নের ব্যান্ডিজ করা বলিষ্ঠ বাহু। রিমির নখের ধারালো খামচিতে ক্ষীণ ব্যথা পেলেও চোখ বুজে আবেশে চোখ বন্ধ করে নেয় অয়ন। রিমির থুতনি উঁচু করে রিমির অশ্রুসিক্ত আখিজোড়ার দিকে তাকিয়ে অয়ন হাসিমুখে বলে, আমার প্রতি তোমার আকুলতা, তোমার ভিতরের তীব্র ব্যথা আমাকে বড্ড তৃপ্তি দিচ্ছে রিমিপরি। এখন বড্ড সুখী মনে হচ্ছে নিজেকে। অয়নের কথায় বেশ বড়ভাবে বিস্মিত হল রিমি। আমতা আমতা সুরে বলল, মানে কি বলছেন আপনি? অয়নের মুখের হাসি প্রশস্ত হল বেশ বড়ভাবে। রিমির কানের কাছে ফিসফিস সুরে বলতে লাগল, তোমার ডক্টর এআরসিকে গুলি করবে এমন সাধ্য কারো নেই রিমিপরি। আমি তো শুধু তোমার জীবনে নিজের গুরুত্বটা উপলব্ধি করার জন্যে নিজেই নিজের হাতের বাহুতে গুলি করে দিয়েছি। রিমি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। নেত্রকোনা জ্বলজ্বল করছে। চোখ চলে গেল অয়নের বলিষ্ঠ বাহুর ব্যান্ডিজের দিকে। রক্তগুলো শুকিয়ে গিয়েছে। ক্ষতগুলো কিছুটা অস্পষ্ট। রিমি চোখ সরিয়ে নিল। গলা ফেটে কান্না চলে আসলো তার। লোকটা সত্যি পাগল। যাকে বলে সাইকো। তা না হলে কেউ নিজের হাতে গুলি করে? হুট করেই রিমির মাঝে বেশ অভিমান এসে ভিড় করতে লাগল। রিমি হঠাৎ করেই অয়নের কলার চেপে ধরে ঝাঝালো কণ্ঠে বলতে থাকে, কেন করলেন এমনটা? কেন নিজের ক্ষতি করলেন আপনি? এত রক্ত ঝরিয়ে কি লাভ হল? এত পাগল কেন আপনি? সামান্য রক্ত ঝরিয়ে যদি তোমার আখিতে নিজের প্রতি ভালোবাসা দেখা যায়, তাহলে আমি প্রতিবার রক্ত ঝরাব? অয়নের পাগলামো কথায় ভরকে গেল রিমি। কপাট রাগ দেখিয়ে বলল, আপনার শরীর থেকে রক্ত ঝরার ফলে আপনার প্রতি যে কনসার্ন হয়েছে সবকিছুই একজন মানুষ হিসেবে। আপনার প্রতি আমার কোনো আলাদা ভালোবাসা নেই। রিমির কথা শুনে অয়নের তেমন প্রতিক্রিয়া হল না। শান্তভাবে হাত ভাঁজ করে শান্ত দৃষ্টিতে রিমির পানে তাকিয়ে রইল। অয়নের কাজে রিমি কিছুটা অবাক হলেও চুপ করে থাকে। অয়ন পুনরায় রিমির দিকে এগিয়ে যায়। অতঃপর রিমিকে পাঁচ কোলে তুলে নেয়। রিমিকে কিছু বলার সুযোগ না দিয়ে অয়ন রিমিকে ডাইনিং টেবিলে চুপটি করে বসিয়ে দেয়। অতঃপর হাঁটু গেড়ে বসে রিমির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে বলল, চুপটি করে বসে থাকো তো রিমিপরি। তোমায় পরাণ ভরে দেখি কিছুক্ষণ। সারাক্ষণ তো দেখতেই থাকেন, তবে আজ আমাকে দেখার জন্যে এতটা আকুল কেন হচ্ছেন আপনি? রিমির প্রশ্নে আরেক দফা মুচকি হাসে। রিমির চুলে হাত দিয়ে কানে গুজে দিতে দিতে বলে, হাজারো বছর দেখিলেও তোমাকে দেখার প্রখর তৃষ্ণা নিবারণ হবে না রিমিপরি। রিমি থমকাল। শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। মাথা ঝিম ধরে গেল। বসে থাকতে ইচ্ছে করল না তার। মন চাইছে ছুটে গিয়ে কোথাও লুকিয়ে বসে থাকতে। তাহলে বোধহয় তার লজ্জাটা কিছুটা হলেও কমত। কিন্তু তা কি আদৌ সম্ভব? রিমি দেখতে পারছে অয়ন কতটা শান্ত হয়ে মুগ্ধতা নিয়ে বসে আছে তার রিমিপরির দিকে। লোকটার যত পাগলামি সব তো তার প্রিয়সী মানে তার স্ত্রীকে ঘিরেই। বাচ্চা ছেলে যেমন তার পছন্দের খেলনা পেয়ে গেলে শান্ত হয়ে যায়, তেমনি অয়নও তার রিমিপরিকে পেয়ে একদম শান্ত ও নির্বিকার হয়ে রয়েছে। গাছ থেকে ঝরে পড়ছে পুরাতন যত ধূসর পাতা, আর তার জায়গা বদল করছে সবুজ কিশলয়। আচানক কোথাও ডেকে উঠছে কোকিল। রং বেরঙের ফুলে ভরে উঠেছে বাগানগুলো। দীর্ঘ শীতের কুয়াশা মোড়ানো প্রান্তর পাড়ি দিয়ে অবশেষে আমাদের দোরগোড়ায় এসেছে ফাল্গুন। এসেছে ঋতুরাজ বসন্ত। আজ শুধুই কি বসন্ত, উহু আজ ভালোবাসা দিবসও বটে। মানব মানবীর চিরন্তন ভালোবাসা উড়ছে রঙিন প্রজাপতি হয়ে। অন্যান্য যুবক যুবতীর মতো আজ সানার জীবনও ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠেছে।
আজকে সানা শাড়ি পরেছে শুধুমাত্র ফারহানের জন্যে। আজ ভালোবাসা দিবসে সানা ফারহানকে মনের কথা খুলে বলবে। সানা শাড়ি পরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে যাওয়ার পথেই সানা দেখতে পায় ফারহানের গাড়ি একটি হসপিটালের সামনে থেমে রয়েছে। ফারহানের গাড়ি হঠাৎ হসপিটালের সামনে কেন? প্রশ্ন জাগে সানার মনে। সেই প্রশ্নের উদ্ঘাটন করতে সানা এগিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখতে পায় ফারহান একটি কেবিনের ভিতরে প্রবেশ করছে, হাতে তার টকটকে লাল গোলাপ। সানার বেশ খটকা লাগে। ফারহান কার জন্যে গোলাপ নিয়ে গেল? সানাও এগিয়ে গেল কেবিনের উদ্দেশ্যে। কেবিনে গিয়েই ফারহানের কান্নার আওয়াজ কানে আসতেই এক প্রকার থমকে যায় সানা। ফারহান কাঁদতে কাঁদতে তার সামনে থাকা রমণীর হাতজোড়া আঁকড়ে ধরে বলে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই লাভ। আজকের দিনটা তোমাকে ছাড়া আমি কাটাতেই পারছিলাম না, তাই তো ছুটে এলাম তোমার দ্বার প্রান্তে। দেখো তোমার প্রিয় গোলাপ ফুলটাও নিয়ে এসেছি। এই সুমু, কথা বলো না। তুমি কি এখনো আমার উপর অভিমান করে থাকবে? ওপাশ থেকে কোনো প্রকার উত্তর এলো না। উত্তর আসবে কি করে? কোমায় থাকা মানুষ কি কখনো কথা বলতে পারে? ফারহান আশাহত হল। সানা ধপ করে বসে পড়ল। মুখ চেপে কান্না সংযত করার প্রয়াস করতে লাগল। সে তো জেনেছিল সুমাইয়া বেঁচে নেই, তাহলে সে কি করে জীবিত রয়েছে? রুহানা চৌধুরী বারবার অয়নের নাম্বারে অনবরত ফোন করে যাচ্ছে, কিন্তু বরাবরের মতো তার নাম্বার বন্ধ। রুহানা চৌধুরীর ঠিক সামনেই বসে রয়েছে রুজা চৌধুরী এবং আশরাফ চৌধুরী। আশরাফ চৌধুরী বিরক্ত হয়ে তিক্ত মেজাজে রেগে বললেন, মা, জানো তো অয়ন তোমার ফোন ধরবে না, তাহলে কেন এত ফোন দিচ্ছ? রুহানা চৌধুরী পায়ের উপর পা তুলে বলে, অয়নের সাথে খুব জরুরি কথা আছে আমার। কি এমন জরুরি কথা? রুজার প্রশ্নে রুহানা খুব সাধারণভাবেই বললেন, আমার আদরের নাতি আমার থেকে দূরে সরে যাচ্ছে প্রতিনিয়ত, তাই আমার এখন অয়নের সাথে পুনরায় সম্পর্কটা ঠিক করতে হবে। কিন্তু কি করে তা সম্ভব? রুজা এবং আশরাফ একসাথে প্রশ্ন ছুড়ে মারে রুহানা চৌধুরীর উদ্দেশ্যে। রুহানা চৌধুরী সামান্য হাসে মাত্র। অয়নের পুরো ফার্ম হাউজে শুনশান নীরবতা। আজ অয়ন ঠিক করেছে রিমি এবং সে ফার্ম হাউজেই রাতটি কাটিয়ে দিবে। ফার্ম হাউজে চারদিকে শুধু দেহরক্ষীদের ছড়াছড়ি। তারা বন্দুক হাতে পাহারা দিয়ে চলেছেন প্রতিনিয়ত। রিমির কাছে দমবন্ধ লাগছে ব্যাপারটা। আজকে ভালোবাসা দিবস উপলক্ষে যেখানে সকল প্রেমিক প্রেমিকা ভালোবাসায় রঙিন হয়ে উঠছে, সেখানে রিমি বন্দি জীবন পার করছে। রিমি দীর্ঘশ্বাস ফেলে। হয়তো তার ভাগ্যে সাধারণ মানুষের মতো জীবনযাপন লেখা নেই। রিমির ভাবনার মাঝেই অয়ন পিছন দিয়ে রিমিকে জড়িয়ে ধরে। রিমি কেঁপে উঠে। অয়ন রিমিকে জড়িয়ে ধরেই বলে, রিমি পরি, তোমার নীরবতা আমাকে বড্ড কষ্ট দেয়। কি হয়েছে খুলে বলো আমাকে। আজকে তো ভ্যালেন্টাইন ডে, একটা গিফট চাইব, দিবেন আমাকে? রিমির প্রশ্নে অয়ন কিছুটা অবাক হলেও পরক্ষণে খুশি হয়ে বলে, কি চাই বলো রিমি পরি, তুমি যা চাইবে তাই দিব। একবার শুধু চেয়ে দেখো, সবকিছু দিব। এখনই বলো, ড্রেস চাই, গয়না চাই, কি চাই একবার বলো। রিমি অয়নের মুখোমুখি দাঁড়িয়ে গলায় গম্ভীরতা নিয়ে এসে বলে, এইসব গয়না কিংবা দামি গিফটের প্রতি আমার কোনোদিনই আকর্ষণ ছিল না। সেটা আপনি ভালো করেই জানেন ডক্টর এয়ারশি। তাহলে কি চাই বলো। মুক্তি চাই আমার। মুক্তি চাই শব্দটির সাথে ডিভোর্স নামক তিক্তমাখা শব্দটি মস্তিষ্কে প্রবেশের পূর্বেই সমস্ত মুখশ্রীতে লাল বর্ণ ধারণ করল অয়নের। অয়ন হাত বাড়িয়ে রিমির বাহু আঁকড়ে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। রিমি ব্যথা পেলেও টু শব্দটাও মুখ থেকে বের করে না।
স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অয়ন রাগে ফোঁস ফোঁস করছে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা তার পক্ষে মুশকিল হয়ে উঠেছে। তার রিমিপরিকে ভালোবাসার কোনো কমতি তো সে রাখেনি। তাহলে কেন তার রিমিপরি তার কাছে মুক্তি চাইছে? অয়নের মাথা কাজ করা বন্ধ করে দেয়। রিমি থেকে দূরত্ব বজিয়ে রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। তবুও যেন রাগ কমে না তার। পকেটে হাত ঢুকিয়ে ওষুধ বের করে ওষুধটা খেয়ে নিল। বিছানায় চুল খামচে ধরে বসল। রাগ কমছে না। সময়ের সাথে সাথে বেড়েই চলছে প্রখরভাবে। অয়নের ইচ্ছে করছে রিমিকে কোনো কঠিনতম শাস্তি দিতে, যেন সে দ্বিতীয়বারের মতো ভুল না করে। কিন্তু অয়ন তো তার ভালোবাসার কাছে অসহায়। চাইলেও কিচ্ছুটি করতে পারবে না সে তার রিমিপরিকে। অয়ন তার ওষুধটা পকেটে রেখে দিতে চাইলে রিমি অয়নের হাত হুট করে ধরে ফেলে। ওষুধের দিকে তাকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, এই ওষুধটা খান কেন আপনি? কি আছে এই ওষুধে? অয়ন এক প্রকার ঘাবড়ে গিয়েই দ্রুততার সঙ্গে পকেটে ওষুধটা রেখে দিল। অতঃপর গলার স্বর শক্ত করে কপাট রাগ দেখিয়ে বলল, তার আগে তুমি বলো আমাকে, কেন তুমি মুক্তির কথা তুললে? কোন সাহসে বললে তুমি? রিমি নীরব রইল। অয়ন ওষুধের বিষয়টি নীরবে দমিয়ে দিল। তবু অয়ন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। রিমি কিছুটা সাহস সঞ্চয় করে কাঁদতে কাঁদতে বলল, আমিও তো মানুষ অয়ন চৌধুরী। আমারও তো ইচ্ছে করে আর 5টা সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে। আর 5টা সাধারণ মানুষের মতো প্রিয় মানুষটার সাথে রাস্তায় হাতে হাত ধরে হাঁটতে। আমারও তো ইচ্ছে করে অন্য মেয়েদের মতো প্রেমিকা হয়ে প্রেমিকের থেকে গোলাপ ফুল পেতে। আমার দামি গিফট চাই না। আমি সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে চাই। আমার বন্দি জীবনটা ভালো লাগছে না ডক্টর এয়ারশি। রিমির গভীর আকুতি আদৌ কি অয়ন শ্রবণ করল? কিংবা অয়নের মন মস্তিষ্কে প্রবেশ করল? হয়তো করেছে, হয়তো নয়। অয়নের মেজাজ তুঙ্গে উঠে গেল সঙ্গে সঙ্গে। বারবার কেন রিমি নিজেকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করছে? রিমি তো সাধারণ নয়, যাকে বলে অসাধারণ এক রমণী। তাই তো অয়ন রিমিতে মন দিয়ে বসেছে, বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে। অয়ন রিমির গালে হাত দিয়ে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমি হেঁচকি তুলে কাঁদছে। উজ্জ্বল মুখশ্রী কেমন একটা ফ্যাকাশে হয়ে উঠেছে মুহূর্তেই। অয়ন রিমিকে কাঁদতে দেখে অসহায়ের মতো আকাশ পানে তাকিয়ে রইল। হাত বাড়িয়ে রিমির আখিজোড়া থেকে চোখের জলটুকু নিমিষেই মুছে দিল। রিমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন রিমির হাত ধরে রিমিকে বাইরের দিকে নিয়ে যায়। অতঃপর রিমিকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। গাড়ি আপন গতিতে চলতে শুরু করে। রিমি অয়নকে প্রশ্ন করার সাহসটুকু পায় না। অয়নের ফর্সা মুখশ্রীর ললাটে বেশ খানিকটা অংশ জুড়ে ঠাঁই নিয়েছে তার অবাধ্য ঘন লেপ্টে থাকা চুলগুলো। অসম্ভব সুন্দর লাগছে অয়নকে। অয়ন গাড়ি চালানোর মাঝে মাঝে বাম হাতের কালো শার্টের হাতাটা গুটিয়ে নিচ্ছে। বাম হাতে গুলি লেগে থাকায় অয়ন সাবধানতার সাথে ডান হাত দিয়েই ড্রাইভ করে যাচ্ছে। রিমি অন্যমনস্ক হয়ে তার পাশে বসে থাকা সুদর্শন ব্যক্তিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। ভাবতেই অবাক লাগে এমন সুদর্শন মানুষটা তাকে ভালোবাসে, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। আফসোস এই পাগল ভালোবাসাটাই রিমির জীবনে কাল হয়ে দাঁড়াল। মেঘ আমানের বেডের পাশে একটি চেয়ারে বসে মাথা নিচু করে বসে আছে। চোখে তার রাজ্যের ঘুম। তবুও ঘুমাচ্ছে না। আমানের ঘুম ভেঙে গেলে যদি তার কিছু লাগে তখন। তাই মেঘ ঠিক করেছে ঘুমাবে না। মেঘ তার অবাধ্য চুলগুলো একটা কাকড়া নিয়ে বেঁধে ফেলে। মুখে হাত দিয়ে বারবার ঘুম তাড়ানোর প্রচেষ্টায় থাকে। তবুও অবাধ্য ঘুম তাকে বশে নিয়ে আসছে।
মুহূর্তের মাঝেই মেঘের চোখ মুখে ধরা দেয় এক রাজ্যের ঘুম। আমানের চোখ মুখ কুঁচকে উঠে। ঘুমের ওষুধের কাজ বোধহয় এতক্ষণে শেষ হয়ে গিয়েছে। আমান উঠে বসল বিছানার চাদর সরিয়ে। নিজেকে একটি অপরিচিত জায়গায় আবিষ্কার করল। রুমটা অন্ধকার হলেও আশেপাশে মোমের আলো দিয়ে আলোকিত হয়ে উঠেছে। আমান ঘাড় ঘুরিয়ে দেখতে পায় মেঘ মাথা ঢেকে ঘুমিয়ে পড়েছে। গায়ে স্কুলের ড্রেস, শ্যামবর্ণ মুখশ্রীতে ক্লান্তির ছাপ স্পষ্ট। আমান মেঘকে দেখেই চিনে ফেলল। মেঘ অয়নের বোন হয় সম্পর্কে। কিন্তু মেঘ এবং সে একই রুমে কেন? সে আপাতত কোথায় অবস্থান করছে? মস্তিষ্কে প্রশ্নটি ঝটলা পাকাতেই আমান হাঁক ছেড়ে ডাকে, এই যে শুনছেন আপনি? শুনছেন? মেঘ সবেমাত্র ঘুমের মাঝে আখিজোড়া বন্ধ করে রেখেছিল। হঠাৎ আমানের ডাকে হন্তদন্ত হয়ে আখিজোড়া খুলে ফেলে। আমানকে বসে থাকতে দেখে অস্থির হয়ে মেঘ দ্রুত উঠে যায়। অতঃপর নিচু হয়ে বলে, আপনার শরীরের অবস্থা কেমন? আপনি সুস্থ আছেন তো? আমান সুদীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি আপাতত, কিন্তু আমি এখানে এলাম কি করে? মেঘ কিছু না বলে তার পাশে থাকা কফির কাপটি হাতে নিয়ে পাশের রান্নাঘরে চলে যায়। অতঃপর বিকালের কফিটা গরম করে কাপে ঢেলে নেয়। সেই কফি আমানের রুমে এনে আমানের হাতের দিকে বাড়িয়ে পূর্বের ন্যায় নিচু গলায় বলে, আপনি কফিটা খেয়ে নিন। আমি আপনাকে সব বলছি, শুরু থেকে। আমানও বসে পড়ে। মেঘ চেয়ার নিয়ে আমানের সামনাসামনি বসে পড়ে। অতঃপর শুরু থেকে সকল ঘটনা খুলে বলে। সে কিভাবে অয়নের হাত থেকে আমানকে বাঁচিয়ে ফার্ম হাউজে নিয়ে এসেছে। ভরা পূর্ণিমার রাতে নিটোল চাঁদ তার ঝলমলে আলোর পসরা নিয়ে উপর আকাশে আবির্ভূত হয়। এ রাতে প্রকৃতি মায়াবী রূপ মাধুর্যে ভরে ওঠে। পূর্ণিমা নিশীতে নির্জন অরণ্যের আলো ছায়া জড়ানো পথে একসাথে হাতে হাত ধরে হেঁটে চলেছে অয়ন এবং রিমি। পাশে বয়ে চলেছে নদীর স্রোত। শীতের রাতে মৃদু বাতাসে রিমির শরীর ভালোলাগার স্রোত বয়ে চলেছে। পাশেই নদীর স্রোতের মৃদু শব্দ। সব মিলিয়ে মনোরম একটি পরিবেশ। প্রেয়সীর আবদারে মানতেই অয়ন এতদূর ছুটে এসেছে মধ্যরাতে। অয়নকে রিমিকে নিয়ে শহর থেকে দূরে একটি নির্জন জায়গায় নিয়ে এসেছে। রিমি বেশ উপভোগ করছে পরিবেশটা। রিমি কখনো ভাবেনি তার আবদার পূরণে অয়ন তাকে এতদূর নিয়ে আসবে। রিমির প্রথম মনে হচ্ছে সে অয়নের স্ত্রী নয়, একজন প্রেমিকা। তাই তো প্রেমিক পুরুষের ন্যায় অয়ন রিমির আবদার পূরণ করেছে, কিন্তু অয়নের মুখে গম্ভীর্য। হঠাৎই অয়ন রিমিকে আঁকড়ে ধরে পাশের বেঞ্চেতে বসিয়ে দেয়। অতঃপর গলার স্বর উঁচু করে বলে, তখন কি যেন বলেছিল? তোমার মুক্তি চাই, তাই না? রিমি নিশ্চুপ হয়ে থাকে। অয়ন হাঁটু গেড়ে রিমির কোলে মাথা গুজে ভেজা গলায় বিড়বিড় করে আওড়াতে থাকে, মুক্তি তুমি কখনোই পাবে না রিমি পড়ি। অয়ন চৌধুরীর বন্দিনী হয়েই তোমাকে আজীবন কাটাতে হবে। ভেবো না আমার মৃত্যুর পর তুমি মুক্তি পেয়ে যাবে। আমি মরে গেলেও তোমার সঙ্গ ত্যাগ করব না রিমি পড়ি। সর্বদা তোমার অস্তিত্বে মিশে রইবে তোমার সাইকো। পর্ব 34-35। অয়নের মরে যাওয়ার কথাটি কর্ণে প্রবেশের সাথে সাথেই রিমির বুকের ভিতরে স্পন্দনে কম্পিত হল কাছের মানুষটিকে হারানোর ভয়। থেমে গেল প্রশ্বাস। নেত্রকোণে জল এসে ছল ছল করে দিল মুহূর্তেই। অয়ন দুর্বোধ্য হাসল। নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল তার রিমিপরিকে। রিমি কিছু একটা ভেবে অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে কম্পিত গলায় প্রশ্ন করে, যে আপনাকে ভালোবাসে না, তাকে বন্দি করে কি লাভ? ভালোবাসার মানে বন্দি নয়, ভালোবাসা মানে স্বাধীনতা। ভালোবাসার মানুষকে পাখির ন্যায় মুক্ত করিয়ে দিতে পারার মধ্যে এক আলাদা সার্থকতা আছে ডক্টর এয়ারশি।
কথাটি বলে রিমি উঠে দাঁড়িয়ে অয়নের থেকে দূরত্ব বজায় রেখে নদীর দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাগটাকে ধমিয়ে শীতল কণ্ঠে অয়ন বলে উঠে, ভালোবাসার ভিন্ন প্রকৃতি রয়েছে রিমিপরি। সব ভালোবাসা মুক্তি দেয় না রিমিপরি। কিছু কিছু ভালোবাসা আজীবন আঁকড়ে ধরে, বন্দি করে রাখে ভালোবাসার মায়াজালে। আমিও আজীবন তোমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকব। আজ ভালোবাসা দিবসে তোমাকে আমি ওয়াদা করলাম রিমিপরি। রিমি অয়নের কথা শুনে নিঃশব্দে চোখের জল ফেলে। অয়নের প্রতিটা মোহনীয় কথা তার প্রতি রিমিকে নিজের অজান্তেই দুর্বল করে তুলছে। প্রকৃতি নিস্তব্ধ, শান্ত ও নিবিড়। তাই তো এতটা চুপচাপ প্রকৃতির মাঝে রিমির নিঃশব্দে কান্না উপলব্ধি করতে পারছে। অয়ন রিমির আখির দিকে তাকিয়ে বলে, আমার প্রতি তোমার মনে খুব রাগ, তাই না রিমিপরি? তাই তো আমাকে প্রতিনিয়ত শাস্তি দিচ্ছ। তুমি জানো তোমার কান্না আমার বুকের ভিতরে তীরের মতো গিয়ে লাগে, আর হৃদয়ে রক্তক্ষরণ হয়, যার ফলে আমাকে কষ্ট দিতে ইচ্ছে করেই কাঁদো তুমি। কি অদ্ভুত শাস্তির টেকনিক তোমার, জাস্ট ওয়াও। আমি ইচ্ছে করে কান্না করি, আমার কষ্ট হয় না বুঝি? অয়ন রিমির প্রশ্নের উত্তর দেয় না। হাত বাড়িয়ে পকেট থেকে টিস্যু বের করে রিমির চোখ মুছিয়ে পুনরায় রেখে দিল। অতপর ফোন বের করে গুতুগুতি শুরু করে দিল। অফিসের বেশ কয়েকটি মিটিং শুধুমাত্র অয়নের জন্যে আটকে রয়েছে। অয়নকে ছাড়া সেসব মিটিং শুরু হবে না। বলতে গেলে চৌধুরী কোম্পানি অয়নকে ছাড়া বেশ অচল। কোম্পানির সিইও বলে কথা। কোম্পানির এত খারাপ অবস্থার জন্যেই তো রুহানা চৌধুরী পূর্বের ন্যায় অয়নের সাথে সম্পর্কটা ঠিক করার প্রচেষ্টা করছেন। কথাগুলো ভেবে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠে অয়নের অধরের কোণে। সত্যি আজকাল কাছের মানুষগুলোও ভালোবাসে না, তারা শুধু স্বার্থের পিছনে ছুটে বেড়ায়। অয়ন রিমিকে ভালো করে পরখ করে নিল। মায়া ভরা দৃষ্টিতে কি সুন্দরভাবে চেয়ে আছে নদীর দিকে। মেয়েটির মায়া ভরা মুখ শ্রী দেখলেই বোঝা যায় মেয়েটি স্বার্থের জন্যে ভালোবাসবে না কখনো। মেয়েটির কাছে বিশুদ্ধ ভালোবাসা পাওয়া যাবে। তাই তো এমন অসাধারণ রমণীকে ঘিরে অয়নের যত ভয়। যদি এই স্বার্থপরের দুনিয়ায় রিমিপরিকে হারিয়ে ফেলে সে। অয়ন আর ভাবতে পারে না। ফোনটা রেখে রিমির দিকে এগিয়ে গিয়ে তাকে শক্ত করে চেপে ধরে। রিমিও কেন যেন বাধা দেয় না। অয়নের শার্ট খামচে ধরে নিবিড় ভাবে। অয়নের বুকে মাথা রাখলে এক অদ্ভুত শান্তির দুনিয়ায় চলে যায় সে। এই শান্তি কোথাও পাওয়া যায় না, কোথাও না। অয়ন রিমিকে জড়িয়ে ধরেই ঠোঁট কামড়ে প্রশ্নের সুরে বলে, একটু আগে তো বললে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো আমার থেকে মুক্তি চাইছো তুমি, তাই না? রিমি অয়নের প্রশ্নে দ্রুত অয়নের থেকে সরে আসে। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। তার আর এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। অয়নের প্রশ্নগুলো সহজ হলেও বেশ কঠিন। যার উত্তর এই মুহূর্তে কি হওয়া উচিত তা নিয়ে বেশ দ্বিধায় পড়ে যাচ্ছে রিমি। হুট করেই অয়ন নদীর পাশে দাঁড়িয়ে হাত ছড়িয়ে চিৎকার করে বলতে থাকে, তুমি না ভালোবাসলেও আমি বাসি। খুব ভালোবাসি তোমাকে। শুনতে পারছো রিমিপরি? খুব ভালোবাসি তোমায়। আজীবন ভালোবেসে যাব। রিমি স্তব্ধ হয়ে যায়। নদীর স্রোতের শব্দের সাথে সাথে বার বাড়ি খেয়ে প্রতিধ্বনি হয়ে। রিমির কর্ণে অয়নের বলা ভালোবাসি শব্দটি। অয়ন রিমিকে ভালোবাসে তার প্রমাণ অয়নের বিভিন্ন কাজেই পাগলামোতে প্রমাণ উপলব্ধি করেছিল রিমি, কিন্তু অয়ন আজ প্রথম রিমিকে গভীরভাবে ভালোবাসি শব্দটি বলল। রিমির পক্ষে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে। মুখে লাজুকতা এসে লাল বর্ণ ধারণ করল। রিমি ছুটে গিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল।
অয়ন ও মুচকি হেসে গাড়ির দিকে এগিয়ে গেল। সানা উঠে দাঁড়িয়ে পড়ে। কেবিনে স্পষ্ট দেখতে পাচ্ছে ফারহানের কষ্ট, আর্তনাদ, কান্না, যা তার শুধু প্রিয়সী সুমাইয়াকেই ঘিরে। সানার কষ্ট হতে লাগল। বুকে ব্যথা অনুভব করল প্রখরভাবে। কেন ফারহান সকলের থেকে সুমাইয়ার বেঁচে থাকার বিষয়টি গোপন করল? কেন করল? তাহলে তো সানা ফারহানকে নিয়ে এত স্বপ্ন দেখত না। ভাবতে ভাবতেই দৌড়ে বেরিয়ে গেল সানা হসপিটাল থেকে। রাগ হচ্ছে তার। হ্যাঁ, রাগে মাথা ফেটে যাচ্ছে। ফারহানের জন্যে সমস্ত অপেক্ষা তার আজ বৃথা। সানার শুধু মনে হচ্ছে কেন সুমাইয়া বেঁচে গেল। আজ সুমাইয়া বেঁচে গেলে হয়তো ফারহানকে সে নিজের করে পেত সম্পূর্ণরূপে। অপরদিকে ফারহান সুমাইয়ার মাথায় অতি যত্নের সহিত হাত বুলিয়ে দিচ্ছে। ফারহানের শুধু মনে হচ্ছে কবে সুমাইয়া ঠিক হবে, কবে আবারও সুমাইয়ার মুখে ভালোবাসি ডাকটি শুনতে পারবে ফারহান। ফারহান সুদীর্ঘশ্বাস ফেলে সুমাইয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। ফারহান মাথায় শুধু একটা কথায় বারবার ঘুরপাক খেতে থাকে। সুমাইয়া সুস্থ হলেই সে জানতে পারবে কারা সুমাইয়াকে মারতে চেয়েছিল, ঠিক কোন কারণে। তাদের খুঁজে বের করে যোগ্য শাস্তি দিবে ফারহান। গাড়িতে রিমি এবং অয়ন বসে আছে। অয়ন কিছু একটা নিয়ে গভীরভাবে চিন্তা করছে, তা অয়নের গাম্ভীর্যপূর্ণ মুখ শ্রী দেখলেই বোঝা যায়। অয়নের ফোন বারবার বেজে যাচ্ছে। অয়ন ফোনটা ধরছে না। কয়েকবার বাজার পর বিরক্ত হয়ে কেটেই দিচ্ছে। রিমি লুকিয়ে দেখতে পেরেছে অয়নের সেক্রেটারি সাদেক ফোন করছে, কিন্তু অয়ন কিছুতেই ধরছে না। একটা সময় অয়ন ফোন সুইচ অফ করে দেয়। রিমি সে বিষয়ে মাথা ঘামায় না। আজকে কেন যেন অয়নের মুখ থেকে ভালোবাসি শব্দটি শ্রবণ করার পর থেকেই মন মেজাজ কেমন একটা ফুরফুরে হয়ে উঠেছে। তবে কি রিমিও তার সাইকো বরের প্রেমে পড়ল? জানে না রিমি, কিন্তু তার সবকিছুই ভালো লাগছে। অপরদিকে অয়ন চোখ ছোট ছোট করে বেশ রাগ নিয়ে গাড়ি চালাচ্ছে। ললাটের মাঝ বরাবর বেশ বড় ধরনের চিন্তার ভাঁজ পড়ে আছে। অয়ন রিমিকে চৌধুরী বাড়িতে নামিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রিমিও চুপচাপ বাড়ির ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথেই রিমি চমকে উঠে। কেননা বাড়ির সমস্ত সার্ভেন্ট রিমিকে দেখা মাত্র মাথা নিচু করে কর্নিশ জানায়। রিমি অবাক দৃষ্টিতে সার্ভেন্টদের দিকে তাকিয়ে থাকে। এত অবাক হওয়ার কিছুই নেই। একজন চৌধুরী বাড়ির বউকে যেভাবে সম্মান জানানো হয়, তেমনি তোমাকেও সম্মান জানানো হচ্ছে। কথাটি বলতে বলতে রুহানা চৌধুরী সিঁড়ি বেয়ে নিচে নামে। রিমি পূর্বের ন্যায় অবাক হয়েই বলে, আমি কিন্তু এখনো বুঝিনি। খুবই সিম্পল ব্যাপার। আগে আমরা কয়েকজন জানতাম যে তুমি এই চৌধুরীর বাড়ির বউ, কিন্তু এখন থেকে সবাই জানবে। টিভির দিকে তাকাও একবার। রুহানা চৌধুরীর কথা অনুসরণ করে রিমি টিভির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আমান কফির কাপটা রেখে দিল। মেঘের থেকে সবকিছুই শুনল সে। শুনল বটে, এক প্রকার অবাকের শীর্ষে পৌঁছে গিয়েছে। এইটুকু একটা মেয়ে নিজের ভাইয়ের বিরুদ্ধে এত কাণ্ড ঘটাল। কিন্তু কেন? প্রশ্ন জাগল আমানের মনে। সেই প্রশ্নের সমাধান দিতে মেঘ মুখ খুলল। আপনার মতো অপরিচিত ব্যক্তির জন্যে। হুট করেই মনের গহীন থেকে অদ্ভুত টান অনুভব করছিলাম। মিস্টার আমান শিকদার, শুধু মনে হচ্ছিল আপনার ক্ষতি হতে দেওয়া যাবে না। তাই তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসলাম। আমান কিছু বলবে তার আগেই বাইরে গাড়ির হর্নের শব্দ পাওয়া যায়। মেঘ দ্রুত ছুটে গিয়ে জানালা দিয়ে উকি মেরে দেখতে পায় অয়ন এবং তার গার্ডসরা দাঁড়িয়ে আছে। অয়ন চৌধুরী অর্থাৎ ডক্টর এয়ারশি তার প্রাক্তন প্রেমিকাকে রেখে অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে লিপিবদ্ধ হয়েছেন।
সে মেয়েটি ডক্টর এয়ারশির সাথে চৌধুরী বাড়িতেই থাকেন। আমাদের তথ্য অনুসারে জানা গিয়েছে মেয়েটি ডক্টর এয়ারশির হসপিটালের একজন স্টুডেন্ট। কিন্তু ডক্টর এয়ারশি এবং মেয়েটি কি আদৌ একে অপরের প্রফেসর এবং স্টুডেন্ট? না, তা একদমই নয়। তাদের মধ্যে আরও গভীর সম্পর্ক রয়েছে। তা আপনারা আমাদের কিছুক্ষণ আগের তোলা ছবিতেই স্পষ্ট দেখতে পারবেন। সাংবাদিক মেয়েটি স্টুডিওতে বসে কথাগুলো একনাগাড়ে বলে থামল। অতঃপর টিভির স্ক্রিনে জ্বলজ্বল করে ভেসে উঠল রিমি এবং অয়নের একে অপরের জড়িয়ে ধরার ছবিখানা। রিমির মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা। কিছুক্ষণ আগে অয়ন তাকে জড়িয়ে ধরেছিল। সেই ছবিটাই কোনো এক সাংবাদিক ছবি তুলেছে, যা এখন খবরে পরিণত হয়ে ব্রেকিং নিউজ হচ্ছে। সাংবাদিক মেয়েটি অত্যন্ত দাপটের সাথে নিজের গায়ের কোটটা ঠিক করে নেয়। কলম দিয়ে কাগজে কিছু একটা লিখে একের পর এক কাগজ বের করে বলতে লাগল, বিখ্যাত মডেল পায়েল রুজানাকে পাওয়া যাচ্ছে না। সেদিকে কোনো খেয়াল নেই অয়ন চৌধুরীর। তিনি তো তার ছাত্রীকে নিয়ে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন। রিমির পক্ষে এই নিউজটি আর দেখা সম্ভব হল না। ধপ করে বসে পড়ল সোফায়। মিডিয়ার লোকেরা একটা খবর পাওয়া মাত্রই সেই সম্পর্কে না জেনেই এক প্রকার জাতা খবর বানিয়ে ফেলেছে। রিমি এবং অয়নের সম্পর্ককে নোংরা এবং কুরুচিপূর্ণ একটি বিষয়ের রূপান্তরিত করে ফেলেছে। খবরের লোকগুলো তো প্রায় এমনই করে, কিছু না জেনেই নিউজ তৈরি করে ফেলে। অথচ সেই খবরের পিছনের গল্পটা তারা কখনোই জেনে নেওয়ার প্রচেষ্টা করে না। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চটজলদি নেত্রপল্লবে এসে ভিড় করা জলগুলোকে মুছে নেয় রিমি। রিমি তাকিয়ে দেখে রুহানা চৌধুরী তার কাঁধে হাত রেখে তার পাশে বসে আছেন। তিনি অত্যন্ত স্নেহের সহিত রিমির মাথায় হাত বুলিয়ে দেন। অতঃপর নরম সুরে বলেন, আজকে তোমার এবং অয়নের চরিত্র নিয়ে মিডিয়ায় যত কথা হচ্ছে, তার পিছনে আমি দায়ী। হ্যাঁ, আমারই দোষ। আমি যদি তোমাকে মেনে নিতাম তাহলে আজ সকলে জেনে যেত তোমরা স্বামী এবং স্ত্রী। তোমাদের স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে এমন নোংরা মন্তব্য করার কেউ সাহস পেত না তখন। রিমি মাথা নিচু করে ফেলে। মিডিয়াতে তাকে নিয়ে এমন বাজে মন্তব্য করাই তার যেমন খারাপ লাগছে তেমনি অস্বস্তিও হচ্ছে দ্বিগুণভাবে। রুহানা চৌধুরী পূর্বের ন্যায় নরম সুরে বললেন, ভুল যখন আমার, সেই ভুলটাকে আমিই শুধরাব। রিমি রুহানা চৌধুরীর দিকে অশ্রুসিক্ত নয়নে তাকাতেই রুহানা চৌধুরী স্মিত হেসে বললেন, আমি তোমার এবং অয়নের বিয়ে দিব পুনরায়, একদম ধুমধাম করে। সবাইকে জানিয়ে দিব তোমাদের সম্পর্কের কথা। রিমি কথাটি শুনেই উঠে দাঁড়ায়। তার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। যেই রুহানা চৌধুরী তার এবং অয়নের ডিভোর্স দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছিল, সে আজ রিমি এবং অয়নের বিয়ে নিজের থেকে দিতে চাইছে। কিন্তু কেন? এর পিছনে উনার কি স্বার্থ থাকতে পারে? রিমির মনে বারবার প্রশ্নের উৎপত্তি ঘটছে। রুহানা চৌধুরী সেসব প্রশ্নের সমাধানে বললেন, আমি বুঝেছি আমার নাতি আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাই অয়ন যার সাথে সুখে থাকে আমি তার সাথেই ওর বিয়ে দিব। আমি জানি নিজের স্বার্থের জন্যে আমি আমার নাতিকে আমার থেকে দূরে সরিয়ে ফেলেছি। তাই আমি ঠিক করেছি তোমার সাথে অয়নের পুনরায় বিয়ে দিব, একদম ঘটা করে। কেমন? কথাটি বলেই রুহানা চৌধুরী রিমির গালে হাত রেখে মুচকি হাসে। রিমি বিস্মী নয়নে চেয়ে থাকেন রুহানা চৌধুরীর দিকে। মহিলাটাকে তার বেশ রহস্যময়ী এবং অদ্ভুত মনে হয়। যাকে তিনি সহ্য করতেই পারেন না তার সাথে অয়নের পুনরায় বিয়ে দেওয়ার কথা বলছেন। বেশ অদ্ভুত ব্যাপার। অয়ন এবং তার গার্ডসরা মেঘের ফার্ম হাউজের সামনে দাঁড়িয়ে আছে। অধরের কোণে তার অদ্ভুত হাসি ঝুলে রয়েছে। ঠোঁট প্রশস্ত করে হেসে অয়ন পকেটে হাত ঢুকিয়ে
মেঘ যেখানে দাঁড়িয়ে থেকে দেখছে সেই জানালার বরাবর তাকিয়ে অয়ন বিড়বিড়িয়ে বলে, মাই ডিয়ার সিস্টার, অনেক তো হলো লুকোচুরি খেলা। নাও ইটস টাইম টু ফিনিশ দ্য গেম। অয়নের বলার মাঝেই সাদেক কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসল। অতপর হাঁপাতে লাগল। অয়ন পুনরায় বিরক্ত হল। সাদেক অনেকক্ষণ ধরেই তাকে অনাব্রত ফোন করে যাচ্ছিল, কিন্তু সে ইচ্ছে করেই ধরেনি। তার একটাই কারণ, সে আপাতত কাজের মধ্যে অন্য বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক নয়। সাদেক অস্থির হয়ে বলল, ভাই আপনি আমার ফোন ধরছিলেন না, তাই ছুটে এসেছি। সাদেক আপাতত তুমি যাও, আমি মোটেও তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই। অয়নের কথায় বিঘ্ন ঘটিয়ে সাদেক ফোন বের করে একটি নিউজ অয়নকে দেখায়। নিউজটি দেখেই অয়নের চোয়াল শক্ত হয়ে যায়। বলিষ্ঠ হাতের মুঠোয় শক্ত হয়ে ওঠে। অয়নের ইচ্ছে করছে নিউজ চ্যানেলটাকেই শেষ করে দিতে। তার রিমিপরির চরিত্র নিয়ে প্রশ্ন করেছে, তার শাস্তি পেতেই হবে ওদের। অয়ন গর্জে উঠে চেঁচিয়ে উঠে বলল, এখনই এইসব নিউজ বন্ধ করিয়ে দাও, সবগুলোকে শেষ করে দিব আমি। আমার রিমিপরির চরিত্র নিয়ে কথা বলার জন্যে ওদের পস্তাতে হবে। জাস্ট 24 ঘন্টা সময় দিলাম, এর মাঝে ওই নিউজ চ্যানেলগুলো বন্ধ করিয়ে দিবে সাদেক। গট ইট? সাদেক দ্রুত মাথা নাড়িয়ে স্থান ত্যাগ করে। সাদেক চলে যাওয়া মাত্রই অয়ন তার পকেট থেকে ভারী চকচকে বন্দুকটা বের করে জানালার বরাবর গুলি করে। গুলির শব্দ শুনে কেঁপে উঠে মেঘ। ছিটকে দূরে সরে আসে দ্রুত জানালা থেকে। আমানও চমকে উঠে। মেঘ আমানের কাছে এসে বলতে থাকে, ভাইয়া চলে এসেছে, আপনি দ্রুত পালিয়ে যান, আপনাকে পেলে ভাইয়া জীবিত রাখবে না, মেরাই ফেলবে। আমান চোখ মুখ শক্ত করে একরোখা জবাব দেয়, আমি তো কোনো দোষ করিনি, আমি কেন পালাবো? আমি রিমি পাখিকে ভালোবাসি, আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। আমান রিমিকে ভালোবাসে কথাটি কর্ণে পৌঁছাতেই মেঘের বুকের ভিতর ছেদ করে উঠল। যেন পৃথিবীর সবথেকে ভারী কথাটি অয়ন তাকে বলেছে। মেঘ ঠোঁট কামড়ে কান্না সংযত করে অনুনয়ের সুরে আমানকে অনুরোধ করল, দয়া করে আপনি এখান থেকে চলে যান, আপনাকে অনেক কষ্টে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি, আমার কষ্ট আপনি এইভাবে বিফলে যেতে দিবেন না, দয়া করে পালিয়ে যান। আমানের কেন যেন মেঘের প্রতি বেশ মায়া হল। এইটুকু একটা মেয়ে কেন তার জন্যে নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়েছে, এই কথাটি বুঝতে পারছে না আমান। আমান মেঘের অনুরোধ ফেলতে পারে না। দ্রুত বেরিয়ে যায় রুম থেকে। ফার্মের পিছনের জঙ্গল দিয়ে সহজেই পালিয়ে যেতে পারবে আমান। আমান চলে যাওয়ার সাথে সাথে অয়ন প্রবেশ করে রুমে। আমানকে না দেখে মাথায় রক্ত চড়ে উঠে অয়নের। রাগে ফুসফুসিয়ে উঠে এক প্রকার। বন্দুক বের করে মেঘের মাথায় ঠেকিয়ে তীব্র ক্ষোভে চেঁচিয়ে উঠে, কোথায় ওই ব্লাডি আমান? এখনই ওর ঠিকানা বলে দাও মেঘ, না হলে আমি কিন্তু তোমার ক্ষতি করে দিব। কি করবে তুমি? নিজ হাতে নিজের বোনকে গুলি করে খুন করবে? করো, দেখি তুমি কতটা নিষ্ঠুর হতে পারো। কিন্তু আমি মুখ খুলব না কিছুতেই। অয়ন তার হাতে থাকা বন্দুকটা ফেলে দেয়। রাগে দেয়ালে ঘুষি মেরে একজন গার্ডকে উদ্দেশ্য করে বলে, এই স্টুপিড মেয়েটা এখনই বাড়িতে দিয়ে আসো। ওই ব্লাডি আমানকে তো আমি খুঁজে বের করবই। কথাটি বলেই অয়ন বেরিয়ে যায়। মেঘের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠে। সে জানে তার ভাই তার থেকে যত দূরেই থাকুক না কেন, তার প্রতি সুপ্ত এক ভালোবাসা অয়নের মনে আছে। যতই হোক ভাই তো। রিমি হসপিটালের করিডোরে দাঁড়িয়ে বই পড়ছিল। একটা বিষয় তার কিছুতেই মাথায় ঢুকছে না। তাই রিমি ঠিক করেছে অয়নের কাছে গিয়ে বুঝে নিবে।
রিমির ভাবনার মাঝেই অয়ন প্রবেশ করে হসপিটালে। অয়ন বের হওয়ার সাথে সাথে কোথা থেকে একটি মেয়ে এসে পিছন থেকে অয়নকে জড়িয়ে ধরে।